আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে আগ্রাসন ইসরায়েলের ৪০ বছরের মাস্টার প্ল্যান। ইসরায়েলের বিরুদ্ধে মামলা। ইরানে হামলার চড়া মূল্য দিতে হচ্ছে ট্রাম্পকে। ইরানে হামলার ভয়ে বাংকারে বিয়ে করল ইসরায়েলি যুগল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। ইরানে আগ্রাসন ইসরায়েলের ৪০ বছরের মাস্টার প্ল্যান। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর আজ শুক্রবার ৬ মার্চ সপ্তম দিনের যুদ্ধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার ও তেলাবিবের এ চরম বেআইনি আগ্রাসী যুদ্ধের মাধ্যমে আসলে কি হাসিল করতে চান, তা অন্তত তার দেওয়া যুক্তিগুলো থেকে বোঝা প্রায় অসম্ভব। এটা কি ইরানের সেই পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংস করার জন্য, যার কোনো বাস্তব প্রমাণ কখনো মেলেনি? অথচ কয়েক মাস আগেই ট্রাম্প দাবি করেছিলেন যে একটি আইন বহির্ভূত হামলার মাধ্যমে তিনি সেটি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিয়েছেন। নাকি এর উদ্দেশ্য হল তেহরানকে তাদের পারমাণবিক শক্তি সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনায় বসতে বাধ্য করা, যে আলোচনা যুক্তরাষ্ট্রের উস্কানোমূলক হামলার কারণে অসময়ে বন্ধ হয়ে গিয়েছিল? এই আলোচনার প্রয়োজনই পড়েছিল কারণ ২০১৮ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে করা মূল চুক্তিটি ছিঁড়ে ফেলেছিলেন। অথবা এই যুদ্ধের লক্ষ্য কি ইরানকে নমনীয় হতে বাধ্য করা, যদিও ট্রাম্প ঠিক সেই মুহূর্তে আলোচনা ভেস্তে দিয়েছিলেন যখন প্রধান মধ্যস্থতাকারী দেশ ওমান জোর দিয়ে বলেছিল যে তেহরান ওয়াশিংটনের প্রায় সব কঠিন শর্ত মেনে নিয়েছে এবং একটি চুক্তি হাতের নাগালে ছিল। নাকি এই বিমান হামলাগুলোর উদ্দেশ্য ইরানিদের মুক্ত করা, যদিও এর প্রাথমিক শিকার হয়েছে একটি বালিকা বিদ্যালয়ের অন্তত ১৬৫টি শিশু, যাদের অধিকাংশই ছিল ৭ থেকে ১২ বছর বয়সী? নাকি এর লক্ষ্য ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ত্যাগ করতে বাধ্য করা, যা তাদের আক্রান্ত হওয়া থেকে রক্ষার একমাত্র উপায়, যা ছাড়া তারা মার্কিন ও ইসরায়েলি অশুভ পরিকল্পনার মুখে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বে? ইসরায়েলের বিরুদ্ধে মামলা। দখলদার ইসরায়েলের যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগ অস্বীকার করতে প্রচারণার জন্য নিয়োগ দেওয়া প্রাক্তন হাসবারা কর্মীরা ইসরায়েল সরকারের বিরুদ্ধে মামলা করেছে। ইসরায়েলি দৈনিক ক্যালকালিস্টের প্রতিবেদন অনুসারে প্রাক্তন এ কর্মীরা ইসরায়েলের কাছে লাখ লাখ শেকেল, ইসরায়েলি মুদ্রা, পাওনার দাবি তুলেছেন। ইসরায়েলের জাতীয় পাবলিক ডিপ্লোমেসি ডিরেক্টরেটের অধীনে ২০২৩ সালের অক্টোবর থেকে কাজ করেছিলেন হাসবারা কর্মীরা। সে বছর ৭ অক্টোবর গাজায় চালানো ইসরায়েলের গণহত্যায় প্রথম সেবা প্রচারণা চালায় তারা। ইসরায়েলি নেতাদের জন্য স্টুডিও এবং ইউরোপে সক্রিয়তা তহবিল সরবরাহকারী দুটি বেসরকারি কোম্পানির একটি ২ মিলিয়ন শেকেল $৬৫০,০০০ দাবি করেছে। ২০২৪ সালের মার্চ পর্যন্ত ইসরায়েলি সরকারের সাবেক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী ব্রিটিশ ইসরায়েলি নাগরিক আইলেন লেভি জানান, তাদের কাছে টাকা পাওনা থাকলেও তিনি টাকা আদায়ের চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন এবং মামলায় অংশ নিচ্ছেন না। তিনি দাবি করেছেন যে আন্তর্জাতিক প্রোপাগ্যান্ডা কার্যক্রমে কাজ করার পর সরকার এখনও তার পাওনা অর্থ পরিশোধ করেনি। প্রতিবেদনে বলা হয়েছে লেভির মাসিক পারিশ্রমিক ছিল ৪১,১২৫ শেকেল, $১৩,০০০ কিছু বেশি। ক্যালকালিস্ট প্রতিবেদনে বলা হয়েছে ৭ অক্টোবরের পর হাসবারা অধিদপ্তরে কর্মীর অভাব দেখা দেওয়ায় কয়েক ডজন স্বাধীন কর্মী ও ঠিকাদার নিয়োগ করা হয়। কিছু কর্মী আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়নি, বরং বেসরকারি চ্যানেলের মাধ্যমে কাজ করেছেন। অধিদপ্তরের সঙ্গে কাজ করা ঠিকাদাররা অভিযোগ করেছেন যে কাজটি সর্বদা অগোছালো ছিল। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হাসবারা প্রচারণা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়েছে। এই প্রচারণার মাধ্যমে তারা যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগ অস্বীকার করার চেষ্টা করেছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে ইসরায়েলি সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাসবারা কার্যক্রমের জন্য অতিরিক্ত ১৫০ মিলিয়ন শেকেল $৪৯ মিলিয়ন বাজেট অনুমোদন করে, যা বিদ্যমান ৫২০ মিলিয়ন বাজেটে যুক্ত হয়।
ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় ব্লগার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বিদেশি কর্মীদের নিয়োগ করে হাসবারা প্রচারণা চালানোর চেষ্টা করে। মন্ত্রণালয় গাজায় ইনফ্লুয়েন্সার সফরের আয়োজন করে। এসব সফরে সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিদের গাজার অভ্যন্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ঘুরে দেখানো হয়। এসব সফরকে এমন সুপরিকল্পিতভাবে উপস্থাপন করা হয়েছিল যেন ইসরায়েল মানবিক সহায়তা পৌঁছে দিতে সহায়তা করছে। অথচ জাতিসংঘ সহ বহু সংস্থার বিস্তৃত নথিপত্রে দেখা গেছে ইসরায়েলের পদ্ধতিগত বিধিনিষেধ এবং ত্রাণ সরবরাহে সরাসরি বাধাগ্রস্ত করার কারণে গাজায় দুর্ভিক্ষের দেখা দেয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ইরানে হামলার চড়া মূল্য দিতে হচ্ছে ট্রাম্পকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিদেশে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের নির্দেশ দেন, তখন তার ধারণা ছিল যে আমেরিকান সেনাদের প্রাণহানি খুবই কম হবে এবং অর্থনীতিতেও তেমন কোনো প্রভাব পড়বে না। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর সেই ধারণা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন পর্যন্ত ৬ জন আমেরিকান সেনা নিহত হয়েছেন এবং পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা হচ্ছে। শেয়ার বাজারে বিশৃঙ্খলা এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চিন্তিত। সামরিক বিশ্লেষকদের মতে পেন্টাগন প্রতিদিন কয়েকশো মিলিয়ন ডলার খরচ করছে। ইরানে একটি বালিকা বিদ্যালয়ে বিমান হামলায় কমপক্ষে ১৭৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তা নিয়ে তদন্ত চলছে। এখনও ইরানে মার্কিন স্থলসেনা পাঠানো হয়নি, তবে প্রশাসন সেই সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেনি। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, এই সংঘাত খুব শীঘ্রই শেষ হবে না। তারা অভিযান ধীর করছেন না, বরং তা ত্বরান্বিত করা হচ্ছে। নতুন বোমারু বিমানও সেখানে পাঠানোর কথা জানান তিনি। শনিবার থেকে শুরু হওয়া ক্ষেপণাস্ত্র হামলার আগে ট্রাম্প প্রশাসন আত্মবিশ্বাসী ছিল। তাদের পরিকল্পনা ছিল দ্রুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো এবং ইয়েমেন বা সোমালিয়ায় নিখুঁত সন্ত্রাসবিরোধী অভিযান চালানো। ট্রাম্প এসব অভিযানকে সফল এবং সাশ্রয়ী বলে মনে করতেন। তবে কলোরাডোর ডেমোক্র্যাট প্রতিনিধি এবং সাবেক আর্মি রেঞ্জার জেসন ক্রো বলেন, ট্রাম্প যেভাবে অন্তহীন যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলেন, যুক্তরাষ্ট্র এখন সেই একই পথে হাঁটছে। তিনি বলেন, $ট্রিলিয়ন ব্যয় এবং হাজার হাজার প্রাণহানির ২৫ বছর পর আমরা আবারও সেই একই সংকটে পড়ছি। ক্যাটো ইনস্টিটিউটের ফেলো জন হফম্যান বলেন, মাদুরো ইস্যুর পর ট্রাম্প নিজেকে অজেয় ভাবতে শুরু করেছিলেন। তিনি আরও বলেন, ট্রাম্প কম খরচে বড় জয় পছন্দ করেন, কিন্তু ইরান এবং ভেনেজুয়েলা এক নয়। ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ৪০% বেড়ে গেছে এবং এটি শুধু শুরু। কাউন্সিল অন ফরেন রিলেশনসের সিনিয়র ফেলো এলিয়েট আব্রাহামস মনে করেন, ৪০ বছর ধরে আমেরিকানদের লক্ষ্যবস্তু বানানো ইরানি শাসনের সামরিক শক্তি ভেঙে দেওয়া হলে তা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য লাভজনক হবে। তবে হফম্যানের মতে, ইরানকে অস্থিতিশীল করা মানে পুরো অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করা, যেখানে শরণার্থী সংকট এবং উগ্রবাদী গোষ্ঠী আইসিস আবার মাথা দিয়ে উঠতে পারে। ট্রাম্প ইরানি জনগণকে তাদের দেশ দখল করার আহ্বান জানিয়েছিলেন, তবে হোয়াইট হাউস এখনও নিশ্চিত করেননি যে তারা সেখানে কোনো সশস্ত্র গোষ্ঠীকে সরাসরি সহায়তা দেবে কিনা। ইরানের হামলার ভয়ে বাংকারে বিয়ে করল ইসরায়েলি যুগল। ইরানের উপর চাপিয়ে দেওয়া গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের অসম যুদ্ধের ৭ম দিনে একটি ঘটনায় বেশ আলোচিত হচ্ছে। সেটা একটি বিয়ের কাহিনী। এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় ইসরায়েলি এক যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখনও পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে। ইরানের হামলা থেকে বাঁচতে ৪ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তেলাবিব। এরপরেও হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয় না গণহত্যাকারী এ জাতি। নিজ নাগরিকদের বাঁচানোর জন্য প্রয়োজনীয় বাংকার খুঁড়ে রেখেছে ইসরায়েল। আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত হলেই দ্রুত সব নাগরিকের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠায় এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু করা এলাকায় সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করে। চলমান যুদ্ধেও একই কৌশল অবলম্বন করছে তেলাবিব। কোনো হামলার আশঙ্কা দেখলেই সাইরেন বাজানো হচ্ছে এবং নাগরিকদের মোবাইল ফোনে সতর্কবার্তা যাচ্ছে।